প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 27 তারিখ হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা। আর সেই গণিত পরীক্ষার মধ্যে যে ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি যদি তোমরা একটু মনোযোগ দাও, প্রশ্নগুলো তোমরা একটু বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% শিওর। আর আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু তোমাদের নবম দশমের সেটের যে অঙ্কগুলো আছে বা নবম দশমের পুরাতন যে 2023 সালে যে বইগুলো আছে, সবগুলো অঙ্কই কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। আমি সবগুলো এখানে সমাধান করেছি। আর নতুন কারিকুলামের যে নবম শ্রেণীর বই এসেছে, সেই বইয়ের অঙ্কগুলোও আমি সমাধান করেছি। তোমরা চাইলে আমার এই প্লে লিস্টে ঢুকলে তোমরা ওইগুলো পেয়ে যাবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। দেখো, তোমাদের তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে 5টা অধ্যায় রয়েছে। কি 5টা অধ্যায়? একটা হচ্ছে দেখো, এই যে প্রাত্যহিক জীবনের সেট, তারপরে হচ্ছে অনুক্রম ধারা, তারপর হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, তারপর হচ্ছে প্রকৃত ও প্রযুক্তিতে বহুপদী রাশি, তারপর হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সমীকরণ। আসলে এই 5টা অধ্যায় কিন্তু অনেক সহজ অধ্যায়, যদি তোমরা একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে বলবো, যাদের ধৈর্য আছে ঠিক তারা এই ভিডিওটা দেখো, আর যাদের ধৈর্য নেই তারা ভিডিওটা দেখার দরকার নেই। তার কারণ অর্ধেকের মধ্যে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো ভালো করে বুঝবে না। আর আমি তোমাদেরকে, যদিও ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিওটা বড় হতে পারে, তার কারণ ভেঙে ভেঙে বোঝাতে গেলে কিন্তু একটু বড় হবে। তো চলো আমরা কথা না বেরিয়ে আমরা মূল জায়গায় চলে যাই। দেখো, আমাদের প্রথম যেহেতু হচ্ছে প্রাত্যহিক জীবনের সেট, দেখো এই একটা অঙ্ক দেখো, এখানে বলছে শিক্ষক ক্লাসে এসে নিচের পাজলটি বোর্ডে এঁকে দিলেন। পাজলটি নিচে তোমরা দেখবে, আমি জাস্ট প্রশ্নটা পড়তেছি। এরপর পাজলটির উপাত্তগুলো সবাইকে বুঝিয়ে দিলেন। পাজলের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কথাটা বুঝো যে পাজলের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি। তাহলে যে পাজলটা শিক্ষক এঁকে দিলেন, আগে তোমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বলছে কি, শিক্ষক ক্লাসে এসে নিচে মানে বোর্ডের মধ্যে একটা পাজল আঁকলো। আঁকার পর বলছে কি, এরপর পাজলটির উপাত্তগুলো সবাইকে বুঝিয়ে দিল। মানে উপাত্তগুলো কী কী সেটা তো সবাইকে বুঝিয়ে দিল শিক্ষক। পাজলের আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্রটা আছে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি। মনে রাখবে, দৈর্ঘ্য কত? 12 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি। বলছে কি, এর অভ্যন্তরের থাকা বৃত্ত দুটির ক্ষেত্রফল যথাক্রমে 44 বর্গ ইঞ্চি। তাহলে আমরা কি পাইলাম, যে পাজলটা আছে, পাজলটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে 12 ইঞ্চি আর প্রস্থটা হচ্ছে 10 ইঞ্চি। আর অভ্যন্তরে মানে ভিতরের মধ্যে যে দুটা বৃত্ত আছে, সে বৃত্তর ক্ষেত্রফল যথাক্রমে হচ্ছে 44 বর্গ ইঞ্চি। বলছে এবং 50 বর্গ ইঞ্চি বৃত্ত দুটির সাধারণ অংশের ক্ষেত্রফল হচ্ছে 13 বর্গ ইঞ্চি। মানে বলছে কি, যে এবং 50 বর্গ ইঞ্চি যে ভিতরে যে দুটো বৃত্ত আছে, সেই বৃত্তটার সাধারণ যে অংশ আছে তার ক্ষেত্রফল হচ্ছে 13 বর্গ ইঞ্চি। আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নটা পরে বুঝালাম। এর থেকে দেখো, এখানে বলা হয়েছে আমাদেরকে, এই যে দেখো এই পাজলটার মধ্যে দেখো, এই জায়গাতে সাধারণ যেই অংশটা আছে তার মধ্যে তা কিন্তু 13 ইঞ্চি। আর দেখো, আমি তোমাদেরকে একটু যদি করে বোঝাই, দেখো এই পাজলটার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে কত বলো তো? প্রস্থ আমরা কত বললাম? প্রস্থ হচ্ছে আমাদের 11 ইঞ্চি, 10 ইঞ্চি। ঠিক আছে, তাহলে প্রস্থ আমরা পাইলাম 10 ইঞ্চি, আর দেখো প্রস্থ পেলাম আমরা হচ্ছে 10 ইঞ্চি, আর এটা পেলাম কত? আমাদের দৈর্ঘ্য পেলাম আমরা 12 ইঞ্চি। আর দেখো সাধারণ অংশের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে আমরা 13 বর্গ ইঞ্চি। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নিচে, আমাদের প্রশ্ন করছে যে আমাদেরকে সেই প্রশ্নটা। ঠিক আছে, প্রশ্নের মধ্যে আমাদেরকে কী করছে একটু আমি তোমাদেরকে দেখাই। বলছে কি, তোমরা কি খণ্ডিত বাকি অংশ তিনটির ক্ষেত্রফল বের করতে পারবে? আমাদেরকে প্রশ্ন করছে, আমরা কি পারবো? হ্যাঁ, বলছে তোমরা কি খণ্ডিত বাকি অংশ তিনটির ক্ষেত্রফল বের করতে পারবে? অবশ্যই ইনশাল্লাহ পারবো আমরা। কি বলো? তারপর বলছে কি, কীভাবে করলে সেটা বিবরণ সহ লিখিত আকারে উপস্থাপন করে শিক্ষকের কাছে জমা দাও। তো তুমি যেটা পারলে, কিভাবে পারলে, সেটা তুমি লিখিত আকারে বিবরণ লিখে তুমি সেটা তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে। প্রথম বৃত্তটিকে সেট P
পি এবং দ্বিতীয় বৃত্তটিকে সেট কিউ ধরে সকল অংশগুলোকে সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে প্রথম যে বৃত্তটা আছে সেটাকে আমরা পি ধরবো আর সেট পি ধরবো, আর দ্বিতীয় যে বৃত্তটা আছে সেটাকে আমরা সেট কিউ ধরবো, কিউ ধরে অঙ্কগুলো সেটের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো সমাধানের মধ্যে দিয়ে আমরা আসি। দেখো আমাদেরকে কি বলছে, একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে দুটি বৃত্ত, আমরা কিন্তু প্রশ্নের মধ্যে পড়ছিলাম। তো দুটি বৃত্ত মোট 4টি খণ্ডে বিভক্ত। কিভাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। যদি দেখো আমি প্রথম বৃত্তটার মধ্যে যদি যাই 4টা খণ্ড বিভক্ত কিভাবে হলো, দেখো এই প্রথম বৃত্তটা মানে এ যে বৃত্তটা, এই বৃত্তটা যদি আমি যাই, দেখো এই একটা খণ্ড, এই একটা খণ্ড, তাহলে আমরা একটা থেকে আমরা 2টা খণ্ড পাইলাম। তারপর দেখো এই একটা খণ্ড, একটা খণ্ড, দেখো দুইটাই কিন্তু মাঝখানে সেট যে আমাদের সাধারণ অংশ যেটা আছে সেটা কিন্তু দুইটা বৃত্তই কিন্তু তাকে সেট করছে। তাহলে দেখো এই জায়গাতে যদি আমরা এটাতে ধরি তাহলে একটা আর হচ্ছে এই একটা, তাহলে দুইটা ঘর হলো, মানে দুইটা আমাদের খণ্ড হলো। তারপর দেখো আমরা যদি এবার এইটার থেকে যাই তাহলে এই একটা, এবার এই একটা, তাহলে আমরা কত পেলাম, দেখো তো দুইটার থেকে আমরা 4টা খণ্ড পাইলাম, এই কথাটা কিন্তু বলছে। তারপর বলছে কি দেখো যে এদেরকে এ বি সি ও ডি দ্বারা চিহ্নিত করছে। দেখো এটাকে এ দ্বারা চিহ্নিত করছে, এটাকে বি দ্বারা চিহ্নিত করছে, এটাকে সি দ্বারা চিহ্নিত করছে, আর এটাকে ডি দ্বারা চিহ্নিত করছে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি আমরা। তো এবার আমরা যদি নিচে যাই, নিচে আমাদেরকে কি বলছে দেখো, ধাপ 1 বলছে কি পাজলটির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম বলো তো। পাজলটির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম হচ্ছে 12 ইঞ্চি, যেটা আমাদের ইয়েতে দেওয়া ছিল। কোথায় বলো তো, আমাদের প্রশ্নতে দেওয়া ছিল যে পাজলটির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি। তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো আমরা জানি যে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, কারণ আমরা জানি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল বের করব তাহলে আমাদের সূত্রটা কি লাগে আমরা সেটা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো যেখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর প্রস্থ দেওয়া আছে 10, তাহলে আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা কি করতে পারি বলো তো, আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা লিখতে পারো, যদি নাও লিখো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য গুণ প্রস্থের জায়গায় প্রস্থ দিলেও হবে, বা তুমি যদি মনে করো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে নিচে তুমি এটাকে এই লেখাটাকে বসাবা, তাও কিন্তু তুমি পারো। তো দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে এখানে কত 12 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে এখানে 10 ইঞ্চি। তাহলে আমরা দেখো দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি গুণ 10 ইঞ্চি বর্গ ইঞ্চি, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের বর্গ লিখতে হয়, তাহলে বর্গ ইঞ্চি। তাহলে দেখো এবার যদি আমরা এই 12 এবং 10কে গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 120 বর্গ ইঞ্চি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে যদি আমি ধাপ 2 এর মধ্যে যাই, দেখো একটু মনোযোগ দিবা। বলছে দেখো আবার মানে 1-এর ধাপটা আরও রয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু 1-এর ক্ষেত্রফল বের করছি। এবার বৃত্তর যে সাধারণ যে 13 বর্গ সেন্টিমিটার ছিল সেটা কিন্তু আমরা লিখিনি, এই জন্য আমরা বলছিলাম যে দেখুন এই জায়গাতে কী লিখছে একটু দেখো, কারণ আমরা কিন্তু উপরে দেখেছিলাম যে সাধারণ অংশ কিন্তু ছিল 13 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি যে বৃত্ত দুটি সাধারণ অংশের ক্ষেত্রফল হচ্ছে 13 ইঞ্চি। ঠিক আছে, যেটা আমরা উপরে দেখে আসছি। অতএব বি দ্বারা, আর ওইটাকে কিন্তু বি দ্বারা চিহ্নিত করা হয়েছিল। হ্যাঁ, তাহলে অতএব বি দ্বারা চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে 13 ইঞ্চি। যদি আমি তোমাদেরকে একটু নিচে নেমে দেখাই তাহলে তোমরা আরও ভালো করে বুঝবা। দেখো আমাদের সাধারণ অংশটার কত ছিল, সাধারণ অংশটা ছিল আমাদের 13 ইঞ্চি। দেখো এই জায়গাতে আমি ওইটাতে চলে যাই একদম উপরে, আমাদের জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি যাচ্ছি, তাহলে কিন্তু আমি যেতাম না। তারপরে দেখো এই জায়গাতে দেখো এই সাধারণ অংশটা আমাদের কত ছিল, 13 ইঞ্চি ছিল। আর এটাকে কি করছে দেখো, এটাকে বি দ্বারা আমাদের নামকরণ করা হয়েছে। দেখো এই জায়গাতে আমরা বি দ্বারা নামকরণ করা হয়েছে। এই জায়গাটা যদি আমরা একটু দেখি, দেখো এই সাধারণ অংশটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করছি বলো তো, বি দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি আমার আগের জায়গাতে চলে যাই। আসলে অঙ্কগুলো বোঝাতে হলে উপর নিচে নামতে হবে, এটাই স্বাভাবিক, নাহলে তোমরা ভালো করে বুঝবা না। তো দেখো এবার যদি আমরা যাই ধাপ 2 এর মধ্যে যদি আমরা যাই, ধাপ 2 এর মধ্যে কী আছে দেখো, যে বলছে এখন প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়েছিলাম। প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমাদের কত পেয়েছিলাম বলো তো, 44 বর্গ সেন্টিমিটার আমাদের প্রশ্নতে দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে বলছে কি এ চিহ্নিত অংশে ক্ষেত্রফল প্লাস বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে এ আমাদের কিন্তু এ চিহ্নিত ক্ষেত্রফল যেটা সেটা আমরা পাইছিলাম কত, 44 বর্গ ইঞ্চি। তাহলে বলছে কি যে এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল তারপর হচ্ছে প্লাস বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে দেখো এবার আমরা কি জানি যে
তো সমান সমান হচ্ছে কত দেখো 44 বর্গ ইঞ্চি, সেটা আমরা এ চিহ্নিতটা পাইছিলাম। তো এবার দেখো তাহলে যেহেতু এ চিহ্নিত আমরা এটা পেয়েছি, এবার বা দিয়ে যদি আমরা লিখি যে এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে কী হবে বলো তো, এই যে 44 বিয়োগ বি, যেহেতু বি এর কোনো অংশ ওই জায়গাতে কোনো অংশ দেওয়া হয়নি, এজন্য আমরা লিখছি 44 বিয়োগ বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল। তাহলে এবার দেখো বি সমান সমান আমরা কি ধরছিলাম বলো তো, বি সমান সমান আমরা কিন্তু সাধারণ অংশটা বি মানে 13 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ধরছিলাম। তাহলে আমরা কি করব, আমাদের মূল যে ছিল এ চিহ্নিত অংশের যে ক্ষেত্রফল ছিল ওটা কিন্তু পুরাটা ক্ষেত্রফল, তাহলে সেটা হচ্ছে 44। তো 44 থেকে আমরা সাধারণ অংশটা বাদ দেবো। সাধারণ অংশ কি ছিল, ওই যে দুইটা বৃত্তর মাঝখানে যে একটা সাধারণ অংশ ছিল, যে দুইটা বৃত্তই যাকে সেট করছিল, এটা আমরা বি নাম দিয়েছিলাম, আর সেটা হচ্ছে কত 13। তাহলে দেখো এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে, আমরা এখন এ চিহ্নিত অংশটা বাইর করবো। যেহেতু আমাদের একটা জিনিস চিন্তা করো তুমি, আমাদের মূল পুরা ক্ষেত্রফল কত ছিল বলো তো, 44 ছিল, তাই না, 44। এবার 44-এর থেকে যদি আমি কি করি, বি বিয়োগ করি, মানে 13 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো বলো তো, তাহলে কিন্তু আমরা এরটা পাবো। কারণ কি, মনে করো আমি একটা বৃত্ত আঁকলাম, একটু তোমাদেরকে আমি আঁকা বোঝানোর সুবিধার্থে আঁকি, আমি একটা বৃত্ত এখানে আঁকলাম, এখানেও আঁকলাম, ঠিক আছে। তো দেখো এবার এটা হচ্ছে মনে করো 44, মনে করো এটা 44, তাহলে এখান থেকে আমার পুরোটা হচ্ছে 44, তাহলে এখানে কিন্তু বি, এই অংশটা কিন্তু বি চলে গেছিলো। তাহলে এই যে বিটা ছিল কত 13, বি ছিল কত 13। তাহলে এই যে আমার 44-এর থেকে আমার 13 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার এই এর অংশ, ঠিক আছে। তারপর আবার দেখো এদিকে যদি আমরা যে মনে করো সি দিলাম, তাহলে এবার যদি এখানেও কিন্তু 13, তাহলে এখানে যদি 44 হয়, ফর এক্সাম্পল যদি এরকম 44 হয়, তাহলে এখান থেকেও কিন্তু আবার 13 আমরা বিয়োগ করবো, তাহলে আমরা সি বের করতে পারবো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখো, আমরা এখানে বি বিয়োগ করার পর বি ছিল 13, তাহলে আমরা পাইলাম হচ্ছে এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে 31 বর্গ ইঞ্চি। এবার দেখো আমাদেরকে পরবর্তীতে আবার বলছিল যে, এবার এটা কিন্তু ধাপ তৃতীয়, কারণ এখানে আমাদের অনেকগুলো কথা বলছিল দেখো এই জায়গাতে, যে আবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল। দ্বিতীয় বৃত্ত কোনটা, কারণ দুইটা বৃত্ত ছিল, আমি তোমাকে এইমাত্রই বললাম যে বৃত্ত ছিল কয়টা বলো তো, বৃত্ত ছিল দুইটা, একটা দুইটা। তো আমরা প্রথম যে মনে করো এটাকে আমি এ চিহ্নিত করলাম, এটাকে আমি সি ধরলাম, মাঝখানে এটাকে আমি মনে করো বি ধরলাম, মাঝখানের অবস্থান এই জায়গাটাতে বি ধরলাম। আচ্ছা এবার দেখো আমি প্রথমটার ক্ষেত্রফল বের করছি কি, আমার প্রথমটা ছিল হচ্ছে 44 থেকে আমি বি সমান সমান ছিল 13, বি সমান সমান কত ছিল 13, আর এখানে ছিল 44। তাহলে প্রথম বৃত্তটা ছিল 44 থেকে আমি 13 বিয়োগ করছি, বিয়োগ করার পর আমরা পাইছি কত 31 বর্গ ইঞ্চি, ঠিক আছে। এবার আমার তাহলে এইটার ক্ষেত্রফল তো বের করতে হবে, আমরা এইটার ক্ষেত্রফল এখন বের করলাম, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা তৃতীয় ধাপে যাই, তাহলে দেখো এখানে কি হয়, এই জায়গাতে হচ্ছে মনে করো 50, এই দ্বিতীয় বৃত্তটা হচ্ছে 50। এবার 50 থেকে যদি আমি কি করি, এই যে 13 এখানে আছে, 13 তো এটার মধ্যে আছে, তাহলে আমরা 13 দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, সেটাই মূলত আমরা এখানে পাবো। তো দেখো এবার দিয়ে আমরা বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল, এটা কিন্তু ধাপ 3 মনে রাখবা, বলছে কি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ ইঞ্চি, অতএব বি চিহ্নিত ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল অংশ চিহ্নিত অংশের ক্ষেত্রফল। যেহেতু এখানে দেখো প্লাস সি দিছে চিহ্নিত অংশের ক্ষেত্রফল, তাহলে এখানে কি বি এর সাথে সি যোগ করা আছে, কেন বলো তো, এখানে যদি আমি তোমাদেরকে আবার একটু বোঝাই, মনে করো আমি তোমাদেরকে এই একটা বৃত্ত আঁকলাম, তারপর এই একটা বৃত্ত আঁকলাম। এবার দেখো এখানে মনে করো 13 আছে, তাই না, আমি এটা নিচে লিখি 13 আছে, এখানে 13। আমি একটু যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, একটু দাঁড়াও। তাহলে মনে করো এখানে 13 আছে, আমি মাঝখানে 13 আছে, আর এখানে মনে করো আছে 50, এখানে কত আছে 50, এখানে ছিল হচ্ছে 44। দেখো এবার আমি যোগ কেন হচ্ছে, দেখো এই জায়গাতেও কিন্তু আমি এর সাথে বি যোগ হয়েছে, কেন বলো তো, কারণ এর সাথে এ আর এটা কিন্তু একটা বৃত্তর মধ্যেই কিন্তু নিছে। তাহলে এই যে বি কেন যোগ হলো, কারণ বি এটার সাথে সংযুক্ত আছে। দেখো এবার সি কেন বি সি এর সাথে বা কেন বি যোগ হলো, কারণ দুটোটাই কিন্তু সংযুক্ত আছে, ঠিক আছে। তাহলে দেখো ধাপ 3 আমরা যদি লিখি যে বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ সি চিহ্নিত অংশের ক্ষেত্রফল, এটা সমান সমান হচ্ছে 50 বর্গ ইঞ্চি। তারপর দেখো এই জায়গাতে বা এবার আমরা কি করব, সি চিহ্নিত ক্ষেত্রফল বাইর করব, মানে দ্বিতীয় বৃত্তর ক্ষেত্রফলটা আমরা বাইর করব। তো সেটা কি বলতো, সি চিহ্নিত অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 50 ছিল, মানে দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল আমাদের কত ছিল 50 ছিল। দেখো প্রথম বৃত্তটার ক্ষেত্রফল ছিল 44 থেকে আমরা সাধারণ অংশটা বাদ দিছি, 13 বাদ দিছি, বাদ দেওয়ার পর আমাদের এটা পাইছি হচ্ছে প্রথম বৃত্তর ক্ষেত্রফল আমরা পাইছি হচ্ছে 31। এবার এটা হচ্ছে কত, মনে করো এই বৃত্তটা হচ্ছে 50, দ্বিতীয় বৃত্তটা
হচ্ছে 50, তার থেকেও আমরা কি করব, এই 13 বিয়োগ করব, যেহেতু 13 এখান থেকে নিয়ে নিয়েছে সাধারণ অংশে, তাহলে এটা আমরা 13 বিয়োগ করি, তাহলে আমাদের উত্তরটা কি হতে পারে, তাহলে আমাদের উত্তরটা হবে 37। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারছি। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 31 আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 37। ঠিক আছে, তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এই জায়গাতে একই অবস্থা, দেখো এই জায়গাতে কি করছে, সি চিহ্নিত অংশের ক্ষেত্রফল হতে 50 ছিল, দ্বিতীয় বৃত্তটা তার মধ্যে যে বিয়োগ করছে বি, যে সাধারণ অংশটা সেটা বিয়োগ করছে, বিয়োগ করার পর সি চিহ্নিত অংশ মানে দ্বিতীয় যে বৃত্তটা ছিল তার ক্ষেত্রফল কত, 37 বর্গ ইঞ্চি বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তারপর দিয়ে আমরা নিচে যাই। দেখো তো আশা করি একদম সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু পারবা। তারপরে দেখো বলছে ধাপ 4, এই ধাপ 4-এর মধ্যে কি আছে দেখো, বলছে পাজলটির চিত্র হতে পাই, আমরা যে চিত্রটা দেখে আসলাম সেটা কি পাই বলো তো, বলছে ডি চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা এখানে কি বলছে দেখো, এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ সি চিহ্নিত অংশের ক্ষেত্রফল। একটু যদি আমি তোমাদেরকে বোঝাই, হ্যাঁ দেখো এখানে আমি বারবার কিন্তু বৃত্তগুলো এঁকে এঁকে তোমাদের বোঝাচ্ছি যাতে করে তোমরা বুঝো। মনে করো আমি একটা বৃত্ত আঁকলাম, আমি এই বৃত্তটা আঁকলাম, আমাদের কিন্তু এরকমই বৃত্ত আঁকা, তাই না? তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, আর এই মাঝখানে অংশটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর পুরাটাই হচ্ছে কিন্তু ডি। ঠিক আছে, আচ্ছা ডি যদি আমি দিই, মনে করি এটাকে আমি ডি দিলাম। এবার আমরা আমাদের কি করতে হবে বলো তো, যেহেতু কি বলছে একটু দেখো, আমি এটা আইকা রাখলাম, এখানে বলছে ডি চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এইটার মধ্যে কিন্তু উভয় সাইডে এরকম একটা দাগ ছিল, তাই না? এটা পুরোটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা পুরোটা হচ্ছে আয়তক্ষেত্র, আর এটা আর এইটুক যে এই যে দুটা বৃত্ত আর হচ্ছে ডি, এই ডি এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, আর পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে কি ডি চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে বলতো, এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ, কেন যোগ দিছে বলতো, কারণ এর সাথে এটা দেখো এটা চলে গেছে তো এটা যোগ হবে, আবার সি এর সাথেও এটা চলে গেছে তাহলে সি এর সাথেও যোগ হবে, তো একবারে তারা দিয়ে দিয়েছে। দেখো এ চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ বি চিহ্নিত অংশের ক্ষেত্রফল যোগ সি চিহ্নিত অংশের ক্ষেত্রফল, কারণ সি এ দুইটাই কিন্তু এই তোমার বি এর সাথে যোগ হবে, তাই একত্রে দিয়ে দিছে আর কি। ঠিক আছে, তাহলে সেটা কি বলতো, আমরা পেয়েছিলাম পুরাটা ক্ষেত্রফল কত পেয়েছিলাম, একদম প্রথমে আমরা পেয়েছিলাম কিন্তু 120 পেয়েছিলাম না আমরা। দেখো প্রথমে আমরা কত পেয়েছিলাম, যে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু আমরা 120 পেয়েছিলাম। তাহলে 120-এর থেকে আমরা কি করব, বিয়োগ করব, যেহেতু পুরোটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্র মানে পুরোটা এটাও কিন্তু পুরোটা ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, 120 পেয়েছি। তাহলে এই 120 পুরোটার থেকে আমরা কি করব, এবার বাদ দিব, তাহলে তো বিয়োগ করব, বিয়োগ যদি আমরা করি তাহলে দেখো আমরা এ সমান সমান পেয়েছিলাম 31, তারপর বি সমান সমান আমাদের দেওয়া ছিল সাধারণ অংশ 13, তারপর সি সমান সমান আমরা পেয়েছি হচ্ছে 37। তাহলে দেখো 31 যোগ 13 যোগ হচ্ছে 37 বর্গ ইঞ্চি। তাহলে দেখো এবার দিয়ে আমরা 120 থেকে এটা পুরোটাকে যোগ করার পর যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে 81। এবার 120 থেকে 81 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ডি সমান সমান পেয়ে যাবো, অর্থাৎ 39 বর্গ ইঞ্চি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা এই চতুর্থ ধাপ পর্যন্ত বুঝেছো। এবার তোমাদের পঞ্চম ধাপে কি আছে দেখো, এখানে বলছে প্রথম বৃত্তকে সেট পি, ওই যে পরে আমরা পড়লাম যে প্রথম বৃত্তকে আমরা সেট পি ধরবো এবং দ্বিতীয় বৃত্তকে আমরা সেট কিউ ধরে কিন্তু আমরা নির্ণয় করতে হবে। তো বলছে কি দেখো, প্রথম বৃত্তকে সেট পি এবং দ্বিতীয় বৃত্তকে সেট কিউ ধরে ব্যঞ্চিত্রটির সাথে তুলনা করে পাই কি পাই। দেখো এখানে বলছে এ চিহ্নিত অংশ ইজ ইকুয়াল টু পি বাদ কিউ, এখানে পি বাদ কিউ দিলাম আমরা, অথবা আমরা এটা এভাবেও লিখতে পারি যে পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এই চিহ্নগুলো সম্পর্কে আমি কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখে আসবা, তাহলে কিন্তু তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আমি তোমাদের এই 9-10-এর বই A to Z প্রায় আলোচনা করেছি, আমার এই ওয়েবসাইটে তোমরা পাবা, প্লে লিস্টে তোমরা ঢুকলে এগুলো পাবা। দেখো এখানে বলছে কি এ চিহ্নিত অংশ, এই চিহ্নিত অংশের মধ্যে কি লিখছে পি বাদ কিউ, হ্যাঁ, তারপর অথবা এটা আমরা এভাবেও লিখতে পারি যে পি ইন্টারসেকশন কিউ। ঠিক আছে, তারপর দেখো বি চিহ্নিতটার ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ, সি চিহ্নিতর ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ বাদ পি অথবা কিউ ইন্টারসেকশন পি। ডি চিহ্নিতর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিউ ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে অথবা
পি পূরক বা প্রাইম বলতে পারো, তোমরা পূরক বলতে পারো, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু আমি নামগুলো তোমাদেরকে আগে বলে দিই। এই যে দেখো এই জায়গাটা আছে, এই ছোট্ট কুতু জায়গা, এই দেখো এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এটাকে পূরক বলে বা প্রাইম বলে, অনেকে অনেক নামে বলে আর কি। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো সি আমি প্রথমটা আবার বলি, এ চিহ্নিত অংশতে আমরা লিখতে পারি কি যে এ পি বাদ কিউ অথবা পি ইন্টারসেকশন কিউ পূরক বা প্রাইম, ঠিক আছে। তারপর দেখো বি চিহ্নিত অংশ আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ, সি চিহ্নিত অংশ আমরা লিখতে পারি কিউ বাদ পি অথবা কিউ ইন্টারসেকশন পি পূরক। তারপর আমরা ডি চিহ্নিত অংশ আমরা লিখতে পারি কি পি ইন্টারসেকশন ইউনিয়ন কিউ, তারপরে পূরক অথবা পি পূরক ইন্টারসেকশন কিউ পূরক। তো এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটা আমি তোমাদের সমাধান করলাম। এবার আমি তোমাদের দ্বিতীয় আরেকটা অঙ্ক আছে সেটা সমাধান করবো। আসলে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা অনেক বড় হবে যেহেতু আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তো দেখো 4 নম্বরে কি, 4 নম্বরে যে প্রশ্নটা আছে বলছে একটি গ্রামে শতকরা 91% পরিবার কৃষিকাজ করে। তারপরে বলছে যে 40% পরিবার মাছ চাষ করে। তারপরে বলছে 29% পরিবার মুরগির খামার দিয়ে জীবিকা নির্বাহ করে। তাহলে আমরা কী পাইলাম একটু তোমরা বুঝো, ভালো করে প্রশ্নটা আগে বুঝতে হবে। বলছে কি একটি গ্রামে শতকরা হচ্ছে 51% পরিবার হচ্ছে কৃষিকাজ করে। তারপরে দেখো 40% হচ্ছে মাছ চাষ করে। তারপরে বলছে কি দেখো 29% হচ্ছে মুরগির খামার করে, তারা জীবিকা নির্বাহ করে, মানে তারা এইগুলো দিয়ে কিন্তু চলে। তারপরে কি বলছে দেখো এদের মধ্যে 11% পরিবার কৃষিকাজ ও মাছ চাষ উভয়টাই করে। ভালো করে বুঝবা কিন্তু, উভয়টাই করে কিন্তু কেউ। দেখো এই জায়গাতে আমরা কি পাইলাম, প্রথমে হচ্ছে 51% কাজ করে হচ্ছে কৃষিকাজ, তারপর 40% কাজ করে হচ্ছে মাছ চাষ, আর 29% কাজ করে হচ্ছে খামার, মুরগির খামার। হ্যাঁ, তারা এইগুলোর উপরে তাদের সংসারটা চলে আর কি। তারপরে এখানে বলছে যে এদের মধ্যে আবার 11% কেউ কৃষিকাজও করে, আবার কেউ মাছ চাষও করে। এদের মধ্যে 11% হচ্ছে কেউ কৃষিকাজ করে, কেউ মাছ চাষ করে। হ্যাঁ, পরিবার কৃষিকাজ ও মাছ চাষ করে, এটা বলছে। তা বলছে উভয় 9% পরিবার মাছ চাষ ও মুরগি পালন করে। আবার এই কথা বলছে এই জায়গাতে যে উভয়ে মাছ চাষ এবং মুরগি পালন করে হচ্ছে 9% পরিবার। তাহলে বলছে কি যে উভয় 10% পরিবার কৃষিকাজ ও মুরগি পালন করে। তো 10% আবার করে কি কৃষিকাজও করে, মুরগি পালন করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে কিন্তু দেখছি যে শতকরা 51% হচ্ছে কৃষিকাজ করে, 40% হচ্ছে মাছ চাষ করে, আর 29% হচ্ছে মুরগির খামার করে। আর এর মধ্যে আবার বলছে যে এদের মধ্যে 11% হচ্ছে কৃষিকাজও করে, মাছ চাষও করে। আবার এদের মধ্যে 9% হচ্ছে মাছ চাষও করে, মুরগির খামারও করে। আবার এদের মধ্যে 10% হচ্ছে কৃষিকাজও করে, মুরগির খামারও করে। একদম মানে যদিও তোমরা প্রশ্নটা দেখতেছো খুব হিবিজিবি, আসলে হিবিজিবি না, অঙ্কটা একদম সহজ। তারপর দিয়ে আমরা নিচে যাই, বলছে কি আবার 5% পরিবার 3 ভাবে জীবিকা অর্জন করে। মানে উপরের যেই কৃষিকাজ, তারপর হচ্ছে মাছ চাষ, তারপর মুরগি চাষ, তিনোটাই 5% ব্যক্তি করে। তাইলে এখানে বলছে কি এত সমস্যা, তাই না? আসলে সমস্যা না। দেখো এবার আমাদেরকে প্রশ্ন কি করছে যে উপাত্তগুলো ভ্যানচিত্রে বসাও। তো এই উপাত্তগুলো ভ্যানচিত্র কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এই জায়গাতে। দেখো উপাত্তগুলো মানে আমাদেরকে যে ডিরেকশনগুলো দিয়েছে সেটা ভ্যানচিত্রে আমরা বসাইছি। এই জন্য আমরা লিখছি, দেখো তোমরা লিখে নেবে যে মনে করি ভ্যানচিত্রের পরস্পর ছেদি 3টি বৃত্ত RF, N এবং C দ্বারা যথাক্রমে কৃষিকাজ, মাছ চাষ এবং মুরগি খামার দিয়ে জীবিকা নির্বাহ করে। তো এখানে দেখো RFC, আর দ্বারা বুঝাইছে মনে করো তোমার এই কৃষিকাজকে, F দ্বারা বুঝাইছে হচ্ছে তোমার মাছ চাষকে, C দ্বারা বুঝাইছে হচ্ছে তোমার খামারকে, মুরগির খামারকে। হ্যাঁ, এরকম বুঝাইছে আর কি। তারপর বলছে কি মানে এক একটা নাম দিয়েছে। তারপর কি বলছে দেখো যে জীবিকা নির্বাহ করে এবং এমন পরিবারের সংখ্যা নির্দেশ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি অবশেষে একটু আমরা দেখে নেই। এখানে বলছে দেখো কৃষিকাজ করে, দেখো কৃষিকাজ করে আর এখানে আর দ্বারা বুঝাইছে, আর এন দ্বারা কিন্তু সময়। তাহলে N/8 এটা হচ্ছে 51% আমরা দেখেছিলাম। তারপর মাছ চাষ করে হচ্ছে 40%, এটাও আমরা দেখেছিলাম। মানে অতএব প্রশ্নতে যা যা তুমি দেখছো তা লিখে দিবে, এটাই হচ্ছে কাজ। মুরগি খামার করে হচ্ছে কত 29%। তারপরে হচ্ছে কৃষিকাজ ও মাছ চাষ উভয়টাই করে হচ্ছে 11%। তারপর হচ্ছে মাছ চাষ ও মুরগি চাষ করে হচ্ছে
9%, তারপর হচ্ছে কৃষিকাজ ও মুরগি খামার করে হচ্ছে 10%, তারপর হচ্ছে 3 ভাবে জীবিকা নির্বাহ করে হচ্ছে 5%। অর্থাৎ আমরা প্রশ্নতে যা পেয়েছি ঠিক তাই আমরা এখানে লিখে দিব। তারপরে বলছি কি দেখো, প্রাপ্ত তথ্যগুলো ভ্যানচিত্রে বসিয়ে পাই। তো ভ্যানচিত্রে এবার বসাবো আমরা। দেখো ভ্যানচিত্র কীভাবে বসাইছে, এই যে দেখো ভ্যানচিত্র। তাহলে দেখো এই আর আমরা আগে ভ্যানচিত্রটা একটু ভালো করে বুঝি। দেখো আর দ্বারা বুঝাইছে কি জানি, কৃষি। আর যারা কি বুঝেছিল, কৃষি কত পার্সেন্ট বলো তো, 51%। তারপরে দেখো 40 এফ দ্বারা বুঝাইছে কি, ফিশ মানে মাছ চাষ করে কত পার্সেন্ট বলো তো, 40%। আচ্ছা এবার দেখো সি দ্বারা কি বুঝাইছে, মুরগি পালন, এটা হচ্ছে 29%। আচ্ছা এবার দেখো উভয় মানে সব কাজ, তিনোটা কাজ করে, এটা কৃষিকাজও করে, মাছ চাষও করে, আবার মুরগি পালন করে, এমন হচ্ছে 5%। ঠিক না? এই জন্য দেখো এটা তো কিন্তু তিনটা বৃত্তকে কিন্তু এক জায়গায় সেট করছে 5%। কারণ এই তিনটা কাজে কিন্তু সবাই 5% করে, মানে 5% হচ্ছে সবাই এই কাজটা করে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা যা কি বুঝলাম, আমরা প্রশ্নের মধ্যে যা পড়েছি ঠিক তাই কিন্তু এখানে আমরা ভ্যানচিত্রের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা একটু নিচে যাই। দেখেন এই জায়গাতে আমরা কি বলছে, ক্ষয়ের মধ্যে বলছে হ্যাঁ যে ভ্যানচিত্র হতে পারে। তোমরা কিন্তু প্রশ্নটা দেখে নিবা, আমি আর প্রশ্নটা দেখবো না, হ্যাঁ, কারণ প্রশ্নটা দেখতে গেলে মেলা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এখানে বলছে কি দেখে, এখানে বলছে যে ভ্যানচিত্রে আমরা কি পেয়েছি, ভ্যানচিত্রে আমরা পেয়েছি n ইন্টু আর ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 5%। মানে কি ইন্টারসেকশন মানে কি কমন, ইন্টারসেকশন মানে কমন, আমরা জানি আর ইউনিয়ন মানে আনকমন, মানে সব কাজ মানে কৃষিকাজও করে, মাছ চাষও করে, মুরগির খামারও করে, এমনগুলো হচ্ছে 5%। দেখো 5%। তাহলে এটা আমরা ভ্যানচিত্রতে দেখেছিলাম যে তিনটা কাজই করে এমন লোক হচ্ছে 5%। এবং এখানে বলছে কি দেখো n ইন্টু আর ইন্টারসেকশন এফ মানে কি তোমার কি বলে কৃষিকাজ এবং মাছ চাষ করে 11%, সেটাও কিন্তু আমরা দেখে আসছিলাম প্রশ্নতে। ঠিক আছে, এটাও লিখে দিছে। অতএব কৃষিকাজ ও মাছ চাষ উভয়ই করে কিন্তু মুরগির খামার করে না এমন পরিবারের শতকরা সংখ্যা। তাহলে বোঝা গেল আমাদেরকে বলা হয়েছে যে মুরগির খামার করে না এমন পরিবারের শতকরা সংখ্যা বের করতে আমাদেরকে বলছে। তাই আমরা কি করব, যে এখানে কি বলছে আমাদেরকে যে কৃষিকাজ ও মাছ চাষ উভয় করে, যেটা করে এটা থেকে আমরা কি করব, মুরগির খামার করে না এমন ব্যক্তিটা আমরা বাদ দিব। বাদ দিলে যে পার্সেন্ট হয় সেটা আমাদের ওটা চলে আসবে, যে মুরগির খামার করে না এমন পরিবার কত পার্সেন্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এখানে কি বলছে যে n ইন্টু আমি একটু তোমাদের চিহ্নিত করে দেখাই। দেখো n ইন্টু আর ইন্টারসেকশন এফ মানে এটা হচ্ছে কি, দেখো আর ইন্টারসেকশন এফ মানে কি কৃষিকাজ এবং মাছ চাষের কথা এখানে বলছে। হ্যাঁ, তো এটার থেকে আমরা কি করব, যে তিনটা কাজই যে ব্যক্তি করে তার থেকে কি করব, এই দুইটা কাজ যে ব্যক্তি করে সে দুইটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে মূলত আমাদের, যেহেতু তিনটা থেকে দুইটা করে, মনে করো এই কৃষিকাজ এবং মাছ চাষ করে হচ্ছে দুই ধরনের ব্যক্তি, এখানে 2 ধরনের কাজ, আর এখানে আছে 3 ধরনের কাজ। তুমি সহজভাবে বুঝো। তো আমি যদি 2 ধরনের কাজ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 1 ধরনের কাজ আমাদের থাকবে, আর 1 ধরনের কাজটাকে মুরগির খামার। তো আমাদেরকে বলা হয়েছে কি উভয়ই করে কিন্তু মুরগির খামার করে না এমন পরিবার শতকরা কত। তাহলে আমরা দেখো কৃষিকাজ ও মাছ চাষ করে হচ্ছে আর ইন্টারসেকশন এফ মানে দুইটাই করে, দুইটা কাজই করে 11% লোক। তারপরে দেখো মাইনাস, যেহেতু আমরা মুরগির খামারটা বের করব, 3টার থেকে 2টা বাদ দেওয়া যেটা থাকবে সেটা হচ্ছে মুরগির খামার। যেহেতু আমাদের এখানে কৃষিকাজ এবং মাছ চাষ এখানে চলে আসছে, এই জায়গাতে চলে আসে কৃষিকাজ এবং মাছ চাষ। তাহলে যেটা আমাদের বাড়ি করতে হবে মুরগির খামার করে না এরকম শতকরা কত সংখ্যা পরিবার আছে সেটা বাড়ি করতে হবে। তাহলে আমরা মাছ চাষ আর কৃষি দুই আমাদের চলে যায়, তাহলে যেটা কী থাকবে, মুরগির খামার থাকবে। তো এত পার্সেন্টই করে না। তাহলে দেখো আমরা বিয়োগ লিখলাম কি আর ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন সি মানে 3টা কাজই করে এমন লোক হচ্ছে 5%। তো দেখো এবার 11% থেকে আমরা 5% বাদ দিই, তাহলে 6% ব্যক্তি মুরগির খামার করে না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে উত্তরটা কি হতে পারে আমাদের, যে শতকরা 6% পরিবার কি করে না, মুরগির খামার করে না।
ঠিক আছে। এবার যদি আমরা নিচে চলে যাই, দেখো নিচের মধ্যে গণের মধ্যে কি বলছে যে ব্যঞ্চিত্র হতে পাই। তোমরা প্রশ্নটা কিন্তু ওই জায়গাতে পড়ে নিবা। এখানে বলছে শুধুমাত্র কৃষিকাজ করে এমন পরিবার, তাহলে বোঝা গেল দেখো আগে কিন্তু কৃষিকাজ মুরগির খামার করে না এমন পরিবার খুঁজছে, এখন শুধুমাত্র কৃষিকাজ করে এমন পরিবার আমাদের বের করব। তারপরে দেখো আমাদের কি চাইছে আসলে আমি তো জানি না, যেহেতু আমি প্রশ্নটা পড়িনি, তো আমরা একটু দেখি। তারপর বলছে দেখো শুধুমাত্র কৃষিকাজ করেন এমন পরিবার, তাহলে কৃষিকাজ করেন এমন পরিবার কি, তাহলে এখানে কি বের হবে, যেটাকে যারা কৃষিকাজ করে তাদেরটা বের হবে। তো দেখো এখানে বলছে আর বিয়োগ, আর মানে হচ্ছে কৃষিকাজ করে, মানে কৃষিকাজ যেটা হবে সেটার থেকে কিন্তু বাদ বাকিগুলো বিয়োগ করে যেটা থাকবে সেটা হচ্ছে কৃষিকাজ। তো আর মানে সম্পূর্ণ কৃষিকাজ, তাই না? আর মানে কি, আর দ্বারা কি বুঝেছে, কৃষিকাজ বুঝেছে। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই, আর দ্বারা কি বুঝেছে, আর দ্বারা হচ্ছে কৃষিকাজ বুঝেছে। হ্যাঁ, কৃষিকাজ। তাহলে দেখো এখানে আর দ্বারা কি বুঝাইছে, এই আর দ্বারা বুঝাইছে হচ্ছে কৃষিকাজ, তাই না? তাহলে কৃষিকাজ আমাদেরকে যেহেতু শুধুমাত্র কৃষিকাজ করে এমন পরিবার আমরা বের করব, তাহলে কৃষিকাজ করে এটার থেকে আমরা কি করব, বাকিগুলো সব বিয়োগ করে দেবো, বাকি যতগুলো আছে। তাহলে আমরা কি দেখো এখানে কৃষিকাজ এবং তোমার সি দ্বারা কী বুঝাইছিল, মুরগি পালন, তারা এটা করে, এটাও আমরা বাদ দিব। তারপর কৃষিকাজ এবং তোমার ফিশ মাছ চাষ করে, এটাও করে। তারপর 3টা কাজই করে। এরকম আমরা কি করব দেখো, মানে এই দুইটা আমরা বিয়োগ করে 3টা কাজ করে যেটা সেটার সাথে আমরা যোগ করব। তাহলে দেখো কৃষিকাজ করা হচ্ছে 51%, যেটা আমরা দেখেছিলাম। আর এখানে দেখো মাছ চাষ এবং কৃষিকাজ এবং খামার করে 10%, আবার কৃষিকাজ এবং মাছ চাষ করে হচ্ছে 11%। তো দেখো এবার যদি আমরা আর উভয় কাজ করে হচ্ছে 5%, তাই না? তাহলে এইবার যদি আমরা দেখো এখানে 51 আমরা বসাই দিলাম। এবার দেখো মাইনাসে মাইনাসে কত হয় বলো তো, মাইনাসে মাইনাসে দেখো একটা মাইনাস একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা কী করবো, এটাকে যোগ করব। তাহলে আমরা পাবো হচ্ছে 10 আর 11 হচ্ছে 21। তাহলে আমরা কি পাইলাম বলো তো, আমরা 21 পাইলাম। সেটা কিসের, সেটা মাইনাসের 21 আমরা পাইলাম। তাহলে এবার দেখো মাইনাসের 21 যদি আমরা পাই, তাহলে মাইনাসে প্লাসে এই প্লাসটা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 21 থেকে আমরা 5 বিয়োগ করব। 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই, 21 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে তোমার কত, তোমার 14 পাই, 16 পাই, সরি 16। এবার দেখো এই 51 থেকে আমরা 16 বিয়োগ করলে কিন্তু আমরা পাই হচ্ছে কত, 35। যদি আমরা দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, 51 আর হচ্ছে 16, তো আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 6 আছে 11 কত হলে, 6 7 8 9 10 11 কত হলে বলো তো, 5 হলে। তারপর দেখো হাতে আছে 1, 1 আর 1 2, 2 আছে 5 হবে কত হলে, 3 হলে। দেখো অর্থাৎ 35% হচ্ছে শুধুমাত্র কৃষিকাজ করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার বলছে শুধুমাত্র মাছ চাষ করে এমন পরিবার, ওই একইভাবে তোমরা এটা বের করে নিবা। একই কথা বারবার বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তারপর দেখো শুধুমাত্র মুরগির খামার করে, এটাও একইভাবে বের করবা, ঠিক আছে? তারপর দেখো আমরা একদম নিচে চলে যাই, আমাদেরকে কি চাইছে যে শুধুমাত্র একটি উপায়ে জীবিকা নির্বাহ করে। দেখো আমরা প্রত্যেকটা বের করার পর শুধুমাত্র একটা উপায়ে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি, তাহলে বলো শুধুমাত্র একটি উপায়ে জীবিকা নির্বাহ করে। তাহলে কি বলো, আমরা পাইছিলাম শুধুমাত্র কৃষিকাজ করে হচ্ছে কত %, 35। তারপরে দেখো শুধুমাত্র মাছ চাষ করে হচ্ছে কত %, 25%। তারপর হচ্ছে শুধুমাত্র মুরগির খামার করে হচ্ছে 20%, 15%। তাহলে পুরোটা যোগ করলে আমরা যে উভয় কাজগুলাই সব যারা করে শুধুমাত্র একটি উপায়ে যে জীবিকা নির্বাহ করে যারা, তাদের লোক হচ্ছে 75%। যোগ করে নিবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের নিচের অংশতে চলে যাই, গ নম্বরের অঙ্কটা। দেখো বলছে কি, ব্যঞ্চিত হতে পারে 3 প্রকারের কোনো না কোনো প্রকারের জীবিকা নির্ভর করে এমন পরিবার। তাহলে দেখো এটা তোমরা বের করে নেবে, এটা একদম সহজ, আমি আর বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তারপর একটু বলে দিই, তোমরা বুঝতে সুবিধা হবে। বলছে কি যে এমন পরিবারের সংখ্যা হচ্ছে, দেখো এই জায়গাতে আমি যদি তোমাদেরকে একটু বলি যে আর দ্বারা বুঝাইছে যারা কৃষিকাজ করে, আর এখানে বলছে এফ দ্বারা হচ্ছে ফিশ মানে মাছ চাষ করে, সি দ্বারা হচ্ছে যারা খামার করে তাদের। তাদের এখানে বলছে আর ইউনিয়ন এফ ইউনিয়ন সি, মানে সবগুলো কিন্তু আনকমন। তাহলে বলছে কি শান্ত সেটে
সংজ্ঞা অনুযায়ী এখানে বলছে কি যে আর ইউনিয়ন এফ ইউনিয়ন সি, অর্থাৎ এটা শান্ত সেটের সংজ্ঞা অনুযায়ী এটা বসাইছে। তাহলে দেখো এটাকে পুরোটা কী করছে, এই যে কৃষিকাজ করে যোগ, তারপরে মাছ চাষ করে, তারপর হচ্ছে খামার করে, এগুলো সবগুলো তিনটাই হচ্ছে যোগ হবে। এই তিনটা যোগ হবে, যোগ হওয়ার পর বাদ বাকিগুলো আমরা কী করবো, তাতে বিয়োগ করব। বিয়োগ করার পর এটা ক্যালকুলেশন করলে আশা করি তোমরা পারবা। ক্যালকুলেশন করলে কিন্তু 95% চলে আসবে। তারপর বলছে কি, অর্থাৎ 95% থেকে আমরা যেহেতু আমরা 100% জানি, 100% থেকে আমরা 95% বিয়োগ করে দিই, তাহলে 5%। তাহলে উত্তরটা কী হতে পারে যে ওই গ্রামে মোট পরিবারের সংখ্যা হচ্ছে এক্স, আর এক্স যদি হয় তাহলে দেখো প্রশ্নমতে, তাহলে প্রশ্নমতে এখানে কী বলছে দেখো, প্রশ্নমতে হচ্ছে এই জায়গাতে যে এক্স এর 5% ইজিক্যাল টু 21। 21টা কিন্তু তোমরা উপরে পাবা, 21টা আমি কিন্তু উপরে তোমরা পাবা, আমি ওর উপরে যাবো না, উপরে আমরা পেয়েছিলাম 21। তারপর বলছি কি দেখো এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু 5/100 ইজিক্যাল টু 21। মানে তার কারণ কি বলো তো, এখানে 5% বলছে, তাহলে 5% মানে কি 100% থেকে তো 5%, এই জন্য 100 দিছে। এবার দেখো আমরা যদি এবার চিন্তা করি এই জায়গাতে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের কি হবে, এই এক সমান সমান আমরা কি করব, আমরা এই 5 নিচে চলে আসবে, আর উপর হচ্ছে 21 গুণ 100। তাহলে আমরা যদি এরকম হয়, অতএব 1 সমান সমান আমরা 21 আর গুণ 100 গুণ করলে যা হয় তা আমরা 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 420। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে ওই গ্রামে মোট পরিবারের সংখ্যা 420 জন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি তোমরা আরও এক বড় ভিডিও দেখতে চাও তাও আমাকে জানাবা, তাহলে আমি 4-5টা অঙ্ক একত্রে করে আমি তোমাদেরকে কী করব, ভিডিওটা তৈরি করব। কারণ এখন আমি 2টা অঙ্ক দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি চাহিদা থাকে যে তোমরা বড় ভিডিও চাও, তোমরা আরও অঙ্ক চাও এক ভিডিওতে, তাও আমাকে কমেন্ট করে তোমরা জানাবা। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।